বড় বিচিত্র এই বিশ্ব। সেই বিচিত্রতাকে আরও বেগবান করেছে ইতিহাস। ধর্মভিত্তিক জাতি বিভাজনে মানুষের প্রকরণও জটিল। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে ইহুদি জাতি ও ইসরায়েল একটি সমার্থক শব্দযুগল হয়ে তাবৎ বিশ্বে সমাসীন। পশ্চিমা বিশ্বে ইসরায়েল তথা ইহুদি জাতিকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে অন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠা ও টিকিয়ে রাখার অব্যাহত প্রচেষ্টার বিপরীত ক্রমে মুসলিম জাহানের জন্য ইসরায়েল এক জবরদখলকারী নিপীড়ক রাষ্ট্র। হিব্রু শব্দ প্যালেস্তে থেকে বিকশিত ফিলিস্তিন শব্দের অর্থ ভূমধ্যসাগরের কোল ঘেঁষা লম্বা চওড়া উপত্যকা। আবার আরবি ফিলিস্তিনের গ্রিক নাম প্যালেস্টাইন। ফিলিস্তিন ও ইহুদিদের ঐতিহাসিক স্মারক ও ধর্মীয় প্রবাহের নিদর্শন এ এলাকায় ব্যাপ্ত। এমনকি খ্রিস্টানদের তীর্থভূমিও এ অঞ্চল। এ কারণেই সবাই ভূমির দাবিতে অবিচল। তবে মুসলমানদের ঐতিহাসিক স্বীকৃত ভূমি থেকে, বিশেষত পশ্চিম তীর ও গাজা থেকে বাস্তুচ্যুতি এবং গণহত্যা শুধু নিন্দাযোগ্য নয়, মানবতাবিরোধী গণহত্যা ও শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু বিশ্ব রাজনীতি এখন দেনা পাওনা ও টিকে থাকার হিসেবে মগ্ন। এজন্য ইহুদিদের পুঁজি ও প্রযুক্তির সঙ্গে পশ্চিমাদের আত্মীয়তার বন্ধন মজবুত এবং বিশ্ববিবেককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পশ্চিমারা সব ধরনের নীতিনৈতিকতা উপেক্ষা করে ইসরায়েল রাষ্ট্র কায়েম রাখতে বদ্ধপরিকর। ফিলিস্তিনিরা আজ নিজ ভূমে পরবাসী। ফিলিস্তিনিদের প্রতি এমন অনাচার সভ্যতার জন্য লজ্জাবাহী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের পতন হলে বিশ্বপট পাল্টাতে থাকে। হিটলারের ইহুদি বিদ্বেষের পরিবর্তে পশ্চিমাদের ইহুদি প্রীতি তখন টইটুম্বুর। পশ্চিমারা উইন উইন গেমে এবং ভবিষ্যতে আরব জাহানকে পদানত রাখতে কায়দা করে 1948 সালে ফিলিস্তিনের বুকে জোর করে জবরদখল রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করে। সঙ্গত কারণেই ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পর আরব দেশের সঙ্গে যুদ্ধবিগ্রহ লেগেই আছে। ফিলিস্তিনিদের জাতীয় জীবনে মহাবিপর্যয় ঘনীভূত হয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার দিন থেকে। ইহুদিদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী বিস্ময়কর উত্থানের বিপরীতে ফিলিস্তিনিরা যেন মার খাওয়া বাড়িঘর বিধ্বস্ত মুখ পোড়া এক জাতি। প্রতিদিন গুলি, হত্যা, নির্যাতন ফিলিস্তিনিদের জন্য যেন অবধারিত। আরব দেশগুলোর মধ্যপ্রাচ্যের 58টি দেশ নিয়ে গঠিত ওআইসি ফিলিস্তিনিদের জন্য কোনো লাগসই ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি। জাতিসংঘ নানা নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানালেও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। ফিলিস্তিনিদের মাতৃভূমি রক্ষার জন্য বিভিন্ন গোষ্ঠী ও সংগঠনের লড়াইগুলো জোরালো হলেও যথেষ্ট নয়। ইহুদি ও ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে বৈষম্য তৈরিতে ইসরায়েলে কমপক্ষে 65টি আইন রয়েছে। এতেই ক্ষান্ত হয়নি। ফিলিস্তিনিদের জন্য বৈষম্যমূলক তৃতীয় শ্রেণীর নাগরিক মর্যাদা দিয়েছে ইসরায়েল। আশ্চর্যের বিষয় হলো, এত নিবর্তনমূলক ব্যবস্থা বহাল থাকলেও সভ্যতার দাবিদার পশ্চিমারা মুখে কুলো পেটে বসে আছে। অন্যদের বেলায় পান থেকে চুন খসলেই পশ্চিমারা জায়নবাদী আচরণ বলতে দ্বিধা করে না, কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে ভিন্ন। প্যালেস্টাইনের বিরোধিতা দমাতে ইহুদিদের সহায়তায় ফিলিস্তিনিদের নির্মমভাবে দমন এবং ফিলিস্তিনিদের অর্থনৈতিক ও সামরিক শক্তি অনেকটা নিশ্চিহ্ন হয়ে যায়। পক্ষান্তরে সুযোগ বুঝে ইহুদিরা সামরিক সক্ষমতা বৃদ্ধি করে। কূটবুদ্ধিসম্পন্ন ও ধূর্ত ইহুদিরা তাদের বসতবাড়ির আশেপাশের গ্রামগুলোতে আক্রমণ চালিয়ে সেগুলো জনশূন্য করতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মোক্ষম সুযোগ পায় ইহুদিরা। প্যালেস্টাইনের উত্তাল পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ সরকার 1947 সালের 2 এপ্রিল প্যালেস্টাইন সমস্যা সমাধানের জন্য জাতিসংঘকে আনুষ্ঠানিক অনুরোধ জানায়। জাতিসংঘের সাধারণ পরিষদ 29 নভেম্বর প্যালেস্টাইন বিভক্তির প্রস্তাব অনুমোদন করে। অনুমোদনের হির্সা অনুসারে ম্যানভেট ভূমির 43% পাবে ফিলিস্তিন রাষ্ট্র। নেগের মরু অঞ্চল সহ 56% ইহুদি রাষ্ট্র এবং 1% থাকবে জাতিসংঘের ওসি পরিষদ নিয়ন্ত্রিত জেরুজালেম ও বেথলেহেম নিয়ে গঠিত আন্তর্জাতিক এলাকা। ফিলিস্তিনিদের ভূমিতে নিজেদের রাষ্ট্রের গোড়াপতন সাদরে গ্রহণ করে ইহুদিরা, কিন্তু নিজেদের ভূমিতে অন্যের অধিকার বিবেচনায় ফিলিস্তিনিরা এই বিভাজনকে প্রত্যাখ্যান করে। শুরু হয় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের লাগাতার যুদ্ধ। সমরশক্তি ও পশ্চিমাদের সহায়তায় প্রতিদিন ফিলিস্তিনিদের গ্রাম দখল করে অধিকৃত এলাকা বাড়াতে থাকে ইসরায়েল।
2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ করলে ফিলিস্তিন ও ইহুদিদের যুদ্ধ মারাত্মক রূপ নেয়। হামাসের হামলায় 1200 মানুষ নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। প্রতিশোধমূলক ব্যবস্থারূপে ইসরায়েল চরম ব্যবস্থা নেয়। ইসরায়েলি বাহিনীর আক্রমণে বেসামরিক ফিলিস্তিনিদের ব্যাপক সংখ্যায় প্রাণহানি ঘটছে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, হাসপাতাল কোনো কিছুই রক্ষা পায়নি। পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত ধ্বংসযজ্ঞ বিশ্বে কোথাও ঘটেনি। জাতিসংঘের মানবিক সহায়তা অফিস ধারণা করছে গাজায় অন্তত 19 লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে, যা কিনা গাজার মোট জনসংখ্যার 90%। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনিদের সামরিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করেছে, যা সহসায় কাটিয়ে ওঠা সম্ভব নয়। বরাবরের মতো আরব দেশ ফিলিস্তিনিদের ক্ষতে এখন মলম লাগানোর চেষ্টা করছে, যদিও ইসরায়েলিদের জায়নবাদী যুদ্ধে ফিলিস্তিনিদের রক্ষার কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি তারা। সম্প্রতি গাজার ভবিষ্যৎ নিয়ে মিশরে আরব দেশ মিটিং করেছে। গাজা পুনর্গঠনে $5,003 কোটি একটি 5 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে মিশর। এই কঠিন দুর্যোগকালে ফিলিস্তিনিদের বিপর্যস্ত অবস্থাকে পুঁজি করে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ মিত্ররা ফিলিস্তিনিদের সমূলে ধ্বংস করার নীল নকশা আঁকছে। ইসরায়েল ফিলিস্তিনিদের নতজন অবস্থা বুঝে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে জায়নবাদী শর্ত জুড়ে দিয়েছে। গাজাকে সম্পূর্ণরূপে সামরিক শক্তিহীন করা চলছে। গাজায় হামাসের শাসনের অবসান ঘটিয়ে বিকল্প শাসন ব্যবস্থা গড়ার পরিকল্পনা। এই পরিপ্রেক্ষিতে গাজা যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী কাতারের সুর মৃদু হলেও ভিন্ন। আরব দেশের এসব কথা বিশ্ব রাজনীতিতে বড় প্রভাবক নয়, বরং সম্ভাবনার একটা ক্ষীণধারা উকি দিয়েছে চীনের কথাই। চীন বলেছে ফিলিস্তিনিরা কোথাও যাবে না। পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে চীনকে উপেক্ষা করা সম্ভব নয়। চীন যদি তাদের বক্তব্যে অনড় থাকে, তাহলে হয়তো ফিলিস্তিনিদের জন্য মন্দের ভালো বিবেচনায় কোনো নতুন পথ খুলতে পারে।